আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আচ্ছা, ঠিক আছে। বলো তো আপনাদের পড়াশোনার কি অবস্থা? স্যার, এই তো স্যার বাসটা দিয়ে দিলেন স্যার। বিশ্বাস করেন স্যার, ওই দিন একটা স্টুডেন্ট বলছে, স্যার বিশ্বাস করেন স্যার, আমি যখনই স্যার পড়তে বসি স্যার, তখনই স্যার আমার ঘুম চলে আসে। আর স্যার যখনই আমি ঘুমাতে যাই, তখনই স্যার আমার কিন্তু পড়ার চিন্তা মাথায় চলে আসে, ফলে আমি ঘুমাতে পারি না। তাহলে দিন শেষে না হয় পড়াশোনা, না হয় ঘুম। স্যার এই একটা চিন্তা স্যার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখছো কি একটা অবস্থা? শোনো, ৫টার সময় নিজেকে কন্ট্রোল করবা। ৫টার সময় নিজেকে 100% কন্ট্রোল করার চেষ্টা করবা। নাম্বার ১, যখন আপনি একা থাকবেন, যখন আপনি নির্জনে থাকবেন, একা থাকবেন, আশেপাশে কেউ নাই, তখন আপনার মধ্যে অনেক রকমের চিন্তা চলে আসবে। আজে বাজে এলোপাতাড়ি হ্যান ত্যান ক্যান্টেন অনেক রকমের চিন্তা আসবে। সেজন্য আপনি আপনার থিঙ্কিং লেভেলটা, চিন্তার বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোলে রাখবেন। তাহলে ১ নাম্বার কি বললাম? আপনি যখন একা থাকবেন, সেই মুহূর্তে আপনি আপনার চিন্তাটাকে কন্ট্রোলে রাখবেন। নাম্বার ২, যখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবেন, আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে থাকবেন, সেই মুহূর্তে আপনি আপনার নিজের লিঙ্গটাকে, জিহ্বাটাকে কন্ট্রোল রাখবেন। কারণ আমরা বন্ধু বান্ধবের পাশে গেলেই কেন জানি আমাদের মুখ দুটা, আমাদের ঠোঁট দুটা তুতা পাখির মতো চলে। সেই জায়গায় আমাদেরকে কন্ট্রোল করতে হবে। নাম্বার ৩, আপনি যখন হাইপারলি অ্যাংরি মুডে থাকবেন, খুব বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন, সেই মুহূর্তে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার মধ্যে যে এক্সাইটেডনেস আছে না, উত্তেজনা আছে না, এই করবো সেই করবো হ্যান করবো তেন করবো, এটা আপনি নিজেকে কন্ট্রোল করা শিখবেন। আর রাগ কন্ট্রোল করার বেশ কিছু উপায় আছে, ইসলামিক উপায় আছে, আবার কিছু মোটিভেশন বা সাইকোলজিক্যাল কিছু বিষয়, সেগুলো আপনি নিজ থেকে দেখে নেবেন। ৩ নম্বরে অবশ্যই অবশ্যই যখন আপনি খুব বেশি রাগান্বিত হবেন, সেই মুহূর্তে নিজের উত্তেজনাকে কন্ট্রোল করবেন। আর ৪ নম্বর হচ্ছে, আপনি যখন অনেকগুলা মানুষের সাথে থাকবেন, সেটা হতে পারে কোনো একটা সেমিনার, মাহফিল বা প্রোগ্রাম, বা আমরা হোম টাউনে যখন, শহরে টাউনে যখন যাতায়াত করি, তো অনেকগুলো মানুষের না, সেই সকল মানুষের সামনে নিজের বিহেভটা, নিজের আচরণটা আপনি কন্ট্রোলে রাখবেন। হুট করে কিছু বলতে যাবেন, বিষয়টা বুঝে শুনে তারপর কথা বলবেন। তারপর আপনার বডি ল্যাঙ্গুয়েজটাও ঠিক রাখবেন। আর সর্বশেষ ৫ নাম্বার এবং ফাইনালি সর্বশেষ যেটা বলবো আমি, এটা আমি পার্সোনালি আমি এটা ফলো করি। যখন আপনি বিপদে পড়বেন, কোনো ধরনের ডেঞ্জারাস একটা বিষয়ের উপর একটা বিপদে পড়ে গেছেন মোটামুটি, সেই মুহূর্তে কিন্তু আপনার একটাই কাজ, তখন কিন্তু আমরা অনেক সময় বিপদে পড়ে আমরা আবেগী হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই। আমরা যখনই বিপদে পড়বো, আমাদের সেই ইমোশন বা আমাদের আবেগটাকে আমরা নিয়ন্ত্রণ যাতে করি, কন্ট্রোল যাতে করি, তাহলে দেখবো আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। আর আপনি কেন স্যার, আমি বিপদে বলে স্যার আমি হতাশ হয়ে যাই স্যার, পড়াশোনা করতে পারতেছি না স্যার, আমি হতাশ স্যার, মানুষের সাথে বিহেভ ঠিক করতে পারতেছি না স্যার, আমি হতাশ হয়ে গেলাম স্যার, আমার কিছু ভালো লাগে না স্যার, আমার দিয়ে কিছুই হবে না। কে বলছে আপনার দিয়ে হবে না? হ্যাঁ, অথচ এজ এ মুসলিম হিসেবে আমার জানা দরকার, আমার বিশ্বাস করা দরকার, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমাদের কিন্তু হতাশার কিছুই নাই, আমাদের হারানোরও কিছু নাই, হতাশারও কিছু নাই। আর হতাশ হবই বা কেন? আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলেন, লা তাহজান, ডোন্ট বি স্যাড, হতাশ হয় না, হতাশ হবেন না। কেন হতাশ হবেন না? ওই যে সূরা তোহার মধ্যে আল্লাহ বলেন, কুল্লা লা তাহাব ইন্নাকা আনতাল আ'লা, ভয় পেও না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। কত সুন্দর আয়াত! ভয় পেও না, নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই তুমি বিজয়ী হবে। তাহলে আমরা তো ভয় পাওয়ার কি দরকার, তা না? সেজন্য নিজেকে একটু কন্ট্রোল রাখবা, দেখো বাকি দুনিয়ার সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আসো আমরা পড়ার দিকে আসে। আমরা ছিলাম পরিপাক এবং শোষণ, এটা আমরা একটা দুইটা তিনটা লেকচার শেষ করছি। আজকে আমরা ৪ নম্বর লেকচারে বা ৪ নম্বর এপিসোডে আমরা শেষ করেছিলাম পরিপাকের টোটাল বডির একটা স্ট্রাকচার দিয়েছিলাম। তারপর আমরা দাঁত শেষ করেছি, দাঁত শেষ করেছি, জিহ্বা শেষ করেছি, লালাগ্রন্থি শেষ করেছি, আর সর্বশেষ আমরা শেষ করেছিলাম আহ পাকস্থলী, তাই না? ওকে। আজকে আমাদের আলোচনা হচ্ছে ক্ষুদ্রান্ত নিয়ে। ক্ষুদ্রান্ত বলতে অ্যাকচুয়ালি, আচ্ছা, তো মনে আছে আপনাদের? আচ্ছা বলো তো আপনার কি কি ছিল? আচ্ছা, এরকম না, এরকম ছিল না আমাদের পাকস্থলী? পাকস্থলী এরকম ছিল না?
এরকম ছিল না, মনে আছে না? এই পাশে কি ছিল? এই পাশে ছিল আমাদের, এই পাশে ছিল আমাদের, এই পাশে ছিল আমাদের, এরকম কি ছিল আমাদের, যকৃৎ ছিল, তাই না? যকৃতের সাথে সুন্দর একটা পিত্ততলীয় ছিল। আর এই পাশে ছিল আমাদের সুন্দর একটা অগ্নাশয়। অগ্নাশয় ছিল না? তাহলে আমরা কিন্তু এর উপর পর্যন্ত, এই পাকস্থলী পর্যন্ত কিন্তু আমাদের শেষ। আজকের আলোচনা হচ্ছে এই যে এতটুকু, এইখান থেকে এই ছোট, এই ছোটটার নাম কি? এই ছোটটার নাম কি স্যার? ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্ত। আর এই বড় এটার নাম কি স্যার? বৃহদান্ত্র। বৃহদান্ত্র। আর এই দুইটাকে একত্রে বলে আন্তরিক তন্ত্র। আন্তরিক তন্ত্র, রাইট? আন্তরিক তন্ত্র। আন্তরিক তন্ত্র থেকে আমরা এটা গ্রন্থি পাই, আন্তরিক গ্রন্থি। আর আন্তরিক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? আন্তরিক রস। এটার নাম কি ছিল স্যার? কি ছিল আমাদের? যকৃৎ, বা যেটাকে আমরা বলি লিভার, তাই না? লিভার। আর এটা কি ছিল স্যার? আমাদের অগ্নাশয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াজিক, প্যানক্রিয়াজিক, তাই না? এমন কথা হচ্ছে স্যার, তাহলে এই যে ক্ষুদ্রান্তটা কোথা শুরু হয়েছে? এই যে এখান থেকে শুরু হয়েছিল ক্ষুদ্রান্ত। তাহলে দেখো এই ক্ষুদ্রান্তের মধ্যে কি কি পাওয়া যায়? ক্ষুদ্রান্তের মধ্যে ফার্স্টে পাওয়া যায় যকৃৎ, তারপর পাওয়া যায় অগ্নাশয়, তারপর আমরা এই ক্ষুদ্রান্তের সাথে বৃহদান্ত্র পাইলাম এবং ক্ষুদ্র মানে টোটাল আন্তরিক গ্রন্থিটা পাইলাম। তার মানে বোঝা গেল এই যে ক্ষুদ্রান্তের সাথে যকৃৎ রিলেটেড যুক্ত, অগ্নাশয় যুক্ত, আর দিন শেষে আমাদের পুরো আন্তরিক গ্রন্থিটাও যুক্ত, মানে আন্তরিক তন্ত্রটাও যুক্ত, তাই না? রাইট? এই জন্য আমরা আজকে শুরুতেই করবো ক্ষুদ্রান্ত নিয়ে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা, মেইনলি আলোচনা হচ্ছে ক্ষুদ্রান্ত, না? মেইন আলোচনা হচ্ছে আজকে আমাদের ক্ষুদ্রান্ত। ওকে, এটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে কি কি আছে না আছে। ওকে, আজকে আপাতত আমরা ক্ষুদ্রান্ত পড়বো, যকৃৎ পড়বো এবং অগ্নাশয় শেষ করে দেবো, তাহলে বাকিগুলো আমরা মুছে দিলাম। ওকে, আচ্ছা, এই যে এটার নাম কি মনে আছে? এটার নাম কি? এটা হচ্ছে মলাশয়। মলাশয়। আর এটা হচ্ছে আমাদের পায়ু ছিদ্র। কি স্যার? পায়ু ছিদ্র। আমরা গত লেকচারে বলে দিছিলাম, তাই না? ওকে, আর এই পাশে একটা ছিল, এটাকে আমরা বলছিলাম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের মেইন আলোচনা হচ্ছে ক্ষুদ্রান্ত। ওকে, ক্ষুদ্রান্তের মধ্যে আমরা যকৃৎ এবং অগ্নাশয় পড়ে ফেলবো, পরের থেকে আমরা অগ্নাশয় করবো। ওকে, এবার আসো এই ক্ষুদ্রান্ত নিয়ে আমরা পড়ি। ক্ষুদ্রান্তের মধ্যে মেইনলি তিনটা অংশ থেকে আমরা জানি। কয়টা অংশ? তিনটি অংশ। তিনটা অংশ কি কি মনে আছে? বি, জে, আই, মনে আছে না? ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের কয়টা অংশ টোটাল স্যার? তিনটা অংশ। আচ্ছা, এই ফিগারটা আমরা আপাতত মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের টোটাল কয়টা অংশ? তিনটা অংশ। তিনটা অংশের নাম কি ছিল মনে আছে? ডি, জে, আই। স্যার বলছিলাম না, ডিতে কি ছিল স্যার? ডিওডেনাম। ডিও ডে নাম। আর জেতে ছিল স্যার জেজু নাম। জে জু নাম। আইতে ছিল স্যার ইলিয়াম। ই লি নাম, ঠিক আছে? জেতে জেজু নাম, আইতে ইলিয়াম। এবার কথা হচ্ছে স্যার, এই যে তিনটা স্যার, এই ডিওডেনাম কতটুকু লম্বা ছিল মনে আছে? 25 থেকে 30 সেন্টিমিটার। আর জেজু নামটা ছিল স্যার প্রায় 2.5 মিটার, তাই না? আচ্ছা, তারপর ইলিয়ামটা ছিল স্যার এই ক্ষুদ্রান্তের 3/5 কি স্যার? 3/5 মানে 5 ভাগের, মানে 3/5 মানে 5কে যদি আপনি আর 3 ভাগ করেন তাহলে 15 ভাগের 1 অংশ। 15 ভাগের 1 অংশ প্রায়, ঠিক আছে? এই হচ্ছে তিনটা। এটা ডিওডিনামটা না, এই ডিওডিনামটা দেখতে হচ্ছে ইউ আকৃতি। কি? ইউ আকৃতির মতো,
ডিওড্রেন্টটা দেখতে কি রকম? ইউ আকৃতির মতো। আচ্ছা বলো তো, আমরা বায়োলজিতে ইউ আকৃতির মতো কতগুলো জিনিস আছে? আমরা এই পাশে লিখি তো, ইউ আকৃতির জিনিস। ইউ ইউ আকৃতির ইউ আকৃতির মধ্যে কি কি আছে একটু বলো তো। নাম্বার ওয়ান, ক্লাস 19 পড়ে আছে, বৃক্ক বা কিডনির মধ্যে কি পাওয়া যায়? হ্যানলির লুপ, মনে আছে না? ইউ আকৃতির হ্যানলির লুপ, হ্যানলির হ্যানলির লুপ। আচ্ছা, আর কি পাওয়া যায়? এই পাইলাম আমরা ডিওডোরাম, তাহলে এটা হচ্ছে ডিওডোরাম, ডিওডোরাম, ডিওডোরাম। আচ্ছা, আমরা গতকাল একটা পড়ছিলাম স্যার, ম্যান্ডিবুলার। এই যে ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলারটা কিরকম? মুখে ম্যান্ডিবুলটা এরকম না, এরকম একটা কি ইউ আকৃতি না? আচ্ছা, তাহলে এই যে ম্যান্ডিবুলার হচ্ছে আমাদের ইউ আকৃতি, ম্যান্ডি ম্যান্ডিবুলার। আচ্ছা, এরপর যে কুলন পড়ছিলাম না গতকাল, কুলনটা কিন্তু ইউ আকৃতি, তাহলে কুলন কি পেলাম? কুলন। এই সবগুলো হচ্ছে আমাদের ইউ আকৃতি। এছাড়াও হাইওড আছে না, হাইওড স্যার, হাইওড কি? আমাদের কোমরের একটা অস্থি, সেটা সম্পর্কে আমরা ডিটেলস পড়বো, আবার তো মনে রাখবো যে হাইওড, হাই ও এন, হাই ও এন। এই যে মোটামুটি এই কয়টা হচ্ছে ইউ আকৃতি, ঠিক আছে? এগুলো এমসিকিউতে আসে, নিচের কোনটি ইউ আকৃতি? তো যে কোনো একটা পাইলে আপনি আনসার করবেন, অথবা যদি এখান থেকে এই তিনটা দিল, নিচের কোনটি ইউ আকৃতির নয়, মানে এই তিনটা দিয়ে আরেকটা অন্য জায়গায় দিয়ে দিল, তাহলে যেটা না ওইটাতে টিক চিহ্ন করলাম, বুঝা গেছে? আচ্ছা ওকে, এবার আসো, ক্ষুদ্রান্তের কয়টা অংশ থাকে? তিনটা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম হচ্ছে ই আকৃতি, এটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার, জেজুনাম হচ্ছে 2.5 মিটার, ইলিয়াম হচ্ছে 3/5 কিসের? ক্ষুদ্রান্তের। আচ্ছা, এবার আসো, এই ক্ষুদ্রান্ত থেকে তিনটা জুস গঠিত হয়। আচ্ছা, এই ক্ষুদ্রান্তের মধ্যে আর কি কি অংশ থাকে? মানে এই তিনটা অংশ ছাড়া ক্ষুদ্রান্তের মধ্যে আর কি কি থাকে দেখো তো। ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের, আচ্ছা, ক্ষুদ্রান্ত থেকে আমাদের আরো তিনটি জুস গঠিত হয়। কি হয়? তিনটি জুস বা রস, তিনটি রস গঠিত হয়। তিনটি রস গঠিত হয়, মানে বুঝলাম না স্যার তিনটা রস কেমনে গঠিত হয়? আচ্ছা, বলো তো, এই ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের কি পাওয়া যায়? ক্ষুদ্রান্তের মধ্যে আমরা কি পাই? ক্ষুদ্রান্তের মধ্যে আমরা পিত্তরস পাওয়া যায়। কি পাওয়া যায় স্যার? পিত্তরস পাওয়া যায়। তারপর স্যার অগ্ন্যাশয় রস পাওয়া যায়, অগ্ন্যাশয় রস পাওয়া যায়, অগ্ন্যাশয় রস পাওয়া যায়, অগ্ন্যাশয় রস পাওয়া যায়, এবং আন্তিক রস পাওয়া যায়, আন্তিক রস পাওয়া যায়। কি বুঝলে? ক্ষুদ্রান্তের মধ্যে আমরা মানে শুরুতে কি বলেছিলাম? অর্থাৎ টোটাল ক্ষুদ্রান্ত কতটুকু ছিল? আচ্ছা, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ছিল? 6 থেকে 7 মিটার। এই টোটাল ক্ষুদ্রান্ত ছিল 6 থেকে 7 মিটার। তার মধ্যে ডিওড্রাম হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার, জেজুরাম হচ্ছে 2.5 সেন্টিমিটার, ইলিয়াম হচ্ছে 3/5, তাই না? তারপর বললাম এই ক্ষুদ্রান্তের তিনটা অংশ থেকে গেল, তিনটা রস করতে হয়। ক্ষুদ্রান্ত থেকে তিনটা রস করতে হয়, একটা হচ্ছে পিত্ত রস, একটা হচ্ছে আন্তিক রস, একটা হচ্ছে অগ্ন্যাশয়। এখন কথা হচ্ছে স্যার এইগুলো আসে থেকে স্যার, কিভাবে আসে জানা? এই দেখো, সুন্দর করে মনে রাখবা। এই যে আমরা কি বলছিলাম, ক্ষুদ্রান্তের মধ্যে ফার্স্টে ক্ষুদ্রান্ত শুরু হওয়ার পরে, এই যে এরকম শুরু হয়েছিল না, পাকস্থলী পরে সর্বশেষ প্রথমে কারে পেয়েছিলাম? যকৃৎ, মনে আছে না? এই যে যকৃৎ পেয়েছিলাম, যকৃৎ। এই যকৃতের সাথে কি লাগানো ছিল? যকৃতের সাথে যুক্ত ছিল পিত্ততলি, মনে আছে না? পিত্ততলি। আর এই পিত্ততলিতে কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন থাকে। কি থাকে? কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন নামক এগুলো হচ্ছে হরমোন, যে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন থাকে। আর এই হরমোনের ফলে একটা রস গঠিত হয়, সেটাকে আমরা বলি পিত্ত রস। তারপর অগ্ন্যাশয় রস, তাই না? এই যে অগ্ন্যাশয় আছে না, অগ্না অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয় থেকে আরো একটা হরমোন পাওয়া যায়, এন্টারোকাইনিন। এই এন্টারোকাইনিন নামক হরমোন থেকে অগ্ন্যাশয় রস গঠিত হয়। অগ্ন্যাশয় রস গঠিত এবং উৎপন্ন হয়। আর ফাইনালি আন্তিক রস,
আন্তরিক সরি অগ্নাশয় গ্রন্থি আন্তরিক তন্ত্র থেকে সিক্রেটিন নামক হরমোন সিক্রেটিন নামক একটা হরমোন উৎপন্ন হয় যেটা থেকে আমরা আন্তরিক রস পেয়ে থাকি আন্তরিক রস। আচ্ছা এই সিক্রেটিনটা হচ্ছে এই যত আমাদের বডির মধ্যে শোনো এই এই এদিকে এই এদিকে আমাদের বডিতে অনেক রকমের কত ধরনের নানান হরমোন আছে না। এই হরমোনগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিজ্ঞানী আমাদের হরমোনগুলো আবিষ্কার করছিল সে সর্বপ্রথম আবিষ্কার করছিল এই সিক্রেটিন নামক হরমোন। তাহলে সিক্রেটিন তাদের আমাদের যে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কি সিক্রেটিন। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কি সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোন কি সিক্রেটিন। এটা এমসিকিউর জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে হচ্ছে ফার্স্ট আবিষ্কৃত হরমোন। ওকে এবার আসো এতক্ষণ একটু এলোমেলো হয়ে গেল। আমরা যেটা বলতে চাচ্ছি ক্ষুদ্রান্তের সাথে লাগানো ছিল যকৃৎ অগ্নাশয় এবং আন্তিকতন্ত্র। এই যে ক্ষুদ্রান্ত থেকে আমরা তিনটা রস পাই, একটা হচ্ছে পিত্ত রস, এটা হচ্ছে অগ্নাশয় রস, আর হচ্ছে আন্তিক রস। ও স্যার এই রসগুলো আসে থেকে কিভাবে? এই যে যকৃতের সাথে যে একটা পিত্ত তলি ঝুলান থাকে না, এই যকৃতের ভিতর কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন থাকে। কি থাকে স্যার? কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন থাকে। এই হরমোনের বদৌলতে কোলেসিস্টোকাইনিনের যে বদৌলতে আমরা পিত্ত রসটা পেয়ে থাকি। সেম ভাবে অগ্নাশয় যে আছে আমাদের অগ্নাশয় যে গ্রন্থিটি অগ্নাশয়ের ভিতরে এন্টেরোকাইনিন নামক একটা হরমোন থাকে, তার বদৌলতে আমরা অগ্নাশয় রস পেয়ে থাকি। সেম ভাবে এই আন্তিকতন্ত্রের মধ্যে সিক্রেটিন নামক একটা হরমোন আসে যার ফলে আমরা আন্তিক রস পেয়ে থাকি। ওকে এই তিনটা আসে থেকে এটা আমরা লিখলাম। তাহলে পরীক্ষা যদি আসে যে পিত্তরস কোন হরমোন থেকে আসে, কোলেসিস্টোকাইনিনের কাছ থেকে। অগ্নাশয় রস কোন হরমোন থেকে আসে, এন্টেরোকাইনিন থেকে। আর সিক্রেটিন কোন হরমোন থেকে, সিক্রেটিন থেকে কি উৎপন্ন হয়, আন্তিক রস। সিক্রেটিন থেকে কি উৎপন্ন হয়, আন্তিক রস। এবার উল্টো করে রাখতে পারে যে কোলেসিস্টোকাইনিন থেকে কি উৎপন্ন হয়, পিত্তরস। এই বোঝা গেল। আমার এই কথাগুলো কি বোঝা যায় রে? একটু কমেন্টে জানান তো এগুলো কি আসলে বুঝা যায়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে ইলিয়াম আছে না, এই যে ইলিয়াম আমরা যখন চ্যাপ্টার নবম চ্যাপ্টার পড়বো স্কেলিটন মানে আমাদের কঙ্কাল তন্ত্রের চ্যাপ্টার আছে না, বিশাল 206টা হাড়ের নাম। ওই হাড়ের অধ্যায় যখন পড়বো তখন দেখবা আমরা কোমরের মধ্যে, কোমরকে বলা হয় শ্রেণী অস্থিচক্র। কি বলা হয়? শ্রেণী অস্থিচক্র। এই শ্রেণী অস্থিচক্রের মধ্যে আমাদের কিছু অস্থি আছে। কি আছে? অস্থি আছে। অস্থি মানে বুঝছো? অস্থি মানে হাড় আর কি, হাড়। অস্থি মানে হাড়। এই হাড় আছে তিনটা। এই আমাদের শ্রেণী অস্থিচক্রের মধ্যে হাড় হচ্ছে তিনটা। কি কি চার? এক নম্বর হচ্ছে ইলিয়াম, হচ্ছে ইস্চিয়াম, আর তিন নম্বর হচ্ছে পেলভিস, পিউবিস। এখন দেখো শুনো, এই যে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আপনার প্রশ্ন হতে পারে স্যার যদি কোথাও লেখা থাকে প্রশ্নে যদি এমসিকিউ আসে ইলিয়াম কোথায় পাওয়া যায়, তাহলে অপশন তো স্যার ইলিয়াম তো পাওয়া যায় স্যার ক্ষুদ্রান্তে, আবার স্যার এখানে বললেন ইলিয়ামটা পাওয়া যায় শ্রেণী অস্থিচক্র অর্থাৎ অস্থিতে। মানে শ্রেণী অস্থিচক্রের অস্থিতে আছে তিনটা, তার মধ্যে একটা হচ্ছে ইলিয়াম। তাহলে আমরা কোনটা দিব স্যার? ইলিয়াম তো স্যার ক্ষুদ্রান্তে পাওয়া যায় নাকি স্যার শ্রেণী অস্থিচক্রে পাওয়া যায়? সেজন্য আপনাকে একটু টেকনিক করতে হবে, বা আপনি যদি কেউ জিজ্ঞেস করে একটু পন্ডিটি কইরা যে বলো তো ইলিয়াম কোথায় পাওয়া যায়, আপনি বলেন ইলিয়াম পাওয়া যায় আমাদের ক্ষুদ্রান্তে, সে বলে না হয় না শ্রেণী অস্থিচক্রে পাওয়া যায়। তখন আপনি কি করবেন? তখন আপনি বোকা হয়ে গেল, তাই না? তাহলে আপনার কাজ কি? টেকনিক আছে। এই যে ইলিয়াম আছে না, এই ইলিয়ামের যে আপনাকে প্রশ্ন করবে তারা বলবেন যে ইলিয়ামের বানানটা বলেন। সে যদি বলে ইলিয়াম এরকম ILEUM, ইলিয়াম, ঠিক আছে? ILEUM, ইলিয়াম। এই যদি বানানটা বলে তাহলে হবে ক্ষুদ্রান্ত। আর এই ইলিয়ামটা বানানো হচ্ছে ILIUM, ইলিয়াম। তার কিছু বুঝলে তো দেখবেন দুইটা বানান দেবো। যে ইলিয়াম লিখলাম, আরেকটা ইলিয়াম কি লিখলাম, ILIUM, ইলিয়াম। এবার শুনো ক্ষুদ্রান্ত কিরকম ছিল রে? নারী বুড়ি না পেঁচানো না, হেন তেন পেঁচানো। আর অস্থি বা হাড় কি? এই যে আমাদের হাতের আর সুজা, আঙুলের আর সুজা, আঙুলের আর সুজা, আঙুলের আর সুজা, আঙুলের আর সুজা, মানে অস্থি মানে সবগুলা সুজা সুজা, তাই না? আর ক্ষুদ্রান্ত মানে কি? একটু পেঁচানো পেঁচানো, নারী বুড়ি বিশৃঙ্খলা না? এই যে বানান দিল, এই যে ইলিয়ামের যে ই আছে না, এইটা কি এরকম পেঁচানো না?
আর এই ইলিয়ামের যে আই আছে না, দেখো আই আই এল এল ইউ ইউ এম এম, এই ই এর জায়গায় আই, আই এর জায়গায় ইউ, এইটা পেঁচানো, আইটা কি সোজা না? এই যে সোজা মানে কি মনে রাখবা? অস্থি। তাহলে এই আই না যে বানানের মধ্যে আমরা যে ইলিয়াম যে বানান আছে, ওই বানানের মধ্যে যেই বানানটার মধ্যে আই আছে বা সোজা, তাহলে এটা হচ্ছে অস্থি, এই ইলিয়াম। যে বানানটার মধ্যে আই আছে ওই ইলিয়ামটা হচ্ছে অস্থি, আর যে বানানের মধ্যে ই আছে মানে একটু পেঁচানো, নারী বুড়ির মতো পেঁচানো, এই ইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। কারণ আমরা দুটাতে নাম দেখে বুঝতে পারি, ঠিক আছে? একটু বি কেয়ারফুল। ক্ষুদ্রান্ত পেঁচানো, সেজন্য ইলিয়ামে ই আছে পেঁচানো, আর অস্থি হচ্ছে সোজা, সেজন্য ওই ইলিয়ামে আই আছে সোজা। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? আজকে এই পর্যন্ত আমরা কি কি করবো আমরা আরেকটু দেখি তো। আমরা বলছিলাম ক্ষুদ্রান্তের তিনটা অংশ। নাম্বার ওয়ান, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে? তারপর বললাম ডিওডেনামটা ইউ আকৃতি, ইউ আকৃতি আর কিছু অর্গান আছে আমরা বললাম, যেমন হেনরি লুপ আছে, ডিওডেনাম আছে, ম্যান্ডিবুলা আছে, কুলন আছে, হাইওয়েড আছে, ঠিক আছে? তারপর আমরা বললাম যে ডিওডেনামের একটা রেঞ্জ আছে, এতটুকু লম্বা হয়, জেজুনামের একটা, ইলিয়ামের এতটুকু। তারপর বললাম এই ক্ষুদ্রান্ত থেকে আমরা তিনটা রস পেয়ে থাকি, একটা হচ্ছে পিত্ত রস, এটা হচ্ছে অগ্রসর রস, এটা হচ্ছে আন্তিক রস। আমরা তারপর জানলাম যে এই রসগুলো কোথা থেকে কেমনে আসে। যেমন আমরা বললাম এই যে পিত্তরস, পিত্তরস সেটা আসে যকৃৎ বা পিত্তথলি থেকে। কিভাবে আসে? কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন থাকে, এই হরমোনের বদৌলতে আমরা পিত্তরস পাই। সেম ভাবে আমরা অগ্নাশয়ের মধ্যে একটা এন্টেরোকাইনিন নামক হরমোন থাকে, সেই হরমোনের ফলে আমরা অগ্নাশয় নামক রস পেয়ে থাকি, অগ্নাশয় রস পেয়ে থাকি। তারপর হচ্ছে আন্তিক তন্ত্র থেকে আমরা একটা সিক্রেটিন নামক হরমোন থাকে, যেই হরমোনের ফলে আমরা আন্তিক রস পেয়ে থাকি। আমরা এটাও বলেছি এই আন্তিক সিক্রেটিনটা হচ্ছে ফার্স্ট প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে প্রশ্ন থাকে প্রথম আবিষ্কৃত হরমোন নিচের কোনটি? সিক্রেটিন। এছাড়া আমরা বললাম যে ইলিয়ামের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের সেনিয়াস চক্র, আমাদের কমনের মধ্যে পাওয়া যায়, আর একটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়া যায়। ক্ষুদ্রান্তের ইলিয়ামের বানানোর মধ্যে ই থাকবে, আর সেনিয়াস চক্রের ইলিয়ামের বানানোর মধ্যে আই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে গেল আমাদের ক্ষুদ্রান্ত। ওকে, আচ্ছা গেল আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তর পথে আমরা কি পাই? যকৃৎ পাই। যকৃৎ পাই, যকৃতের ইংলিশ কি রে? লিভার, এল আই ভি আর, লিভার। যকৃতের ইংলিশ হচ্ছে স্যার লিভার। ওকে, আসলে লিভার সম্পর্কে পড়ি। যকৃৎ বা লিভার এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে সর্ববৃহৎ একটা গ্রন্থি। কি স্যার? সর্ববৃহৎ গ্রন্থি। যে সর্ববৃহৎ গ্রন্থি, সর্ববৃহৎ গ্রন্থি। তাহলে আমাদের দেহের মধ্যে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? যকৃৎ। যকৃৎ এক ধরনের মিশ্র গ্রন্থিও বটে। যকৃৎ এক ধরনের মিশ্র গ্রন্থিও বটে। মিশ্র গ্রন্থি। ও স্যার, আমরা তো জানি স্যার অগ্ন্যাশয়টা স্যার মিশ্র গ্রন্থি, যকৃৎ তো মিশ্র গ্রন্থি। হ্যাঁ, আমরা বলবো। শুনো, মিশ্র গ্রন্থি বেশ কয়টা আছে, তুমি একটু লিখো, একটু নোট করো। মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি শব্দ শুনলেই আমাদের মনে আসে অগ্ন্যাশয়। কি আসে স্যার? অগ্ন্যাশয়। তারপর মনে রাখবা যতটা শয় আছে, যত ধরনের শয়যুক্ত শব্দ আছে সবগুলো হচ্ছে মিশ্রণ। যেমন হচ্ছে ডিম্বাশয়, শুক্রাশয়, ঠিক আছে, মলাশয়, ঠিক আছে? তাহলে আমরা কি অগ্ন্যাশয়, ডিম্বাশয়, এটা মিশ্র গ্রন্থি। তারপর শুক্রাশয়, শুক্রাশয় এবং যকৃৎ, ঠিক আছে? এই চারটা আরো আছে, ঠিক আছে? আপনাদের চারটা মনে রাখবা, অগ্ন্যাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, যকৃৎ, এগুলো হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। ওকে, এবার আসো, যকৃৎ বললাম সর্ববৃহৎ গ্রন্থি এবং এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। মজার বিষয় হচ্ছে এই যকৃৎকে আমরা কি বলছিলাম মনে আছে? এটা হচ্ছে আমাদের রসায়ন গবেষণাগার। কি বলছিলাম? আমাদের রসায়ন গবেষণাগার। কিসের? আমাদের দেহের মধ্যে যে রসায়ন গবেষণাগার, সেটাকে বলা হয় যকৃৎ। তাহলে যকৃৎ কি স্যার? যকৃৎ হচ্ছে আমাদের দেহের রসায়ন গবেষণাগার। রসায়ন গবেষণাগার, বা আমরা যেটাকে যদি আরেকটু শুদ্ধ ভাষায় বলি তাহলে বলবো আমরা জৈব রসায়নগার। কি বলবো? জৈব রসায়নগার। জৈব রসায়ন গবেষণাগার, অথবা ইংলিশে বলে আমরা বলবো অর্গানিক ল্যাবরেটরি।
অর্গানিক ল্যাবরেটরি। তাহলে যকৃতকে কি কি বলা হয়? সর্ববৃহৎ গ্রন্থি, আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি, এটাকে এক ধরনের মিশ্র গ্রন্থি, এবং এটাকে আমরা বলে আমাদের দেহের জৈব রসায়ন গান বা রসায়ন গবেষণাগার, অথবা বলি আমরা ইংলিশ অর্গানিক ল্যাবরেটরি। আচ্ছা, কলমে মনে কালি একটু চলে গেছে, আমি একটু কলম নিয়ে আসি না। আচ্ছা, এবার মনে রাখবা, আমরা যকৃৎ পড়বো না, এই যকৃতের মধ্যে 4টা অংশ। যকৃতের মধ্যে কয়টা অংশ? 4। যকৃতের মধ্যে মেইনলি হচ্ছে 4টি অংশ। নাম্বার 1 যকৃতের ডান খণ্ড। নাম্বার 2 যকৃতের বাম খণ্ড। নাম্বার 3 কোয়াড্রেট। নাম্বার 4 কোয়াড্রেট। ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট এবং কোয়াড্রেট। এই যে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। আর যকৃতের যে 4টা খণ্ড আছে, একটু পুরোনো ফিগার দেখবো। এই 4টা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে আমাদের ডান খণ্ডটা। এই ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়। মানে পুরো বডির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার, আর লিভারের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে ডান খণ্ড। ওকে, আমরা যদি ফিগার আউট করি তাহলে আরো সহজ হবে নাকি? আচ্ছা, তার আগে আমরা জানি এই যকৃতের অবস্থানটা সম্পর্কে। স্যার, যকৃতটা আমাদের কোথায় থাকে? ঠিক আছে, আমরা লিখি যকৃতের অবস্থান। আচ্ছা, অবস্থানটা না, এই যকৃতটা অ্যাকচুয়ালি কোথায় থাকে স্যার? মানে আমাদের পেটের মধ্যে থাকে, বাট স্যার কোন পাশে থাকে, কোথায় থাকে, কার পাশে থাকে, কার উপরে থাকে, কার নিচে থাকে, তাই না? এই যকৃত আছে না, এই যকৃতটা হচ্ছে উদর গহ্বরের, শব্দটা শুনো, উদর গহ্বরের উপরে ডান ডায়াফ্রামের ঠিক নিচে। কি বললাম? ডান ডায়াফ্রামের ঠিক নিচে। ডিওডেনাম ও ডান বৃক্কের উপরে। পাকস্থলী ডান পাশে। দেখো এখানে যেগুলো শব্দ সেগুলো হচ্ছে ডান ডায়াফ্রাম, ডান বৃক্ক, ডান পাশে, পাকস্থলীর ডান পাশে। তাহলে মোটামুটি এই সংখ্যা মুখস্থ করতে গেলে শুধু ডান ডান শব্দগুলো পড়বেন। স্যার, উদর গহ্বর মানে কি? উদর মানে গহ্বর মানে হচ্ছে আমাদের পেটের উপরে অংশকে বলে উদর গহ্বর। আর ডায়াফ্রাম মানে হচ্ছে আমাদের এই যে ফুসফুস আছে না, ফুসফুস এবং যে আমাদের হার্ট মানে হৃৎপিণ্ড, এই দুইটা, এবং আমাদের নাড়ি বুড়ি যেটাকে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র বা আমাদের আন্তঃগ্রন্থ, অগ্নাশয়, যকৃৎ, এগুলোকে আলাদা করে সূক্ষ্ম একটা পাতলা সাদা পর্দা দিয়ে, যদি আপনারা ইউটিউবে সার্চ করে দেবেন ডায়াফ্রাম পর্দা হচ্ছে আমাদের পেটের ঠিক মাঝখানে একটা পর্দা, যেটা আমাদেরকে দুই পার্ট আলাদা করে। অনেক কিছু তো ইউটিউবে সার্চ করে দেখবেন, এগুলো একটু সার্চ করে দেখবো। এই ডায়াফ্রাম যে পর্দা, এই পর্দার ঠিক নিচে, এই যে আমাদের বুকের ঠিক নিচ পর্যন্ত থাকে ডায়াফ্রাম পর্দা, তার ঠিক নিচে। তাহলে কি বললাম? উদর গহ্বর মানে আমাদের খালি পেটের উপরে, উদর গহ্বরের উপর ভাগে, মানে আমাদের পেটের ঠিক উপরে ডান ডায়াফ্রামের ঠিক নিচে। এই যে ডায়াফ্রাম তো এতটুকু, তাই না? এই শুনো, এতটুকু না ডায়াফ্রাম, তাহলে এই পাশটা হচ্ছে ডান, এই পাশটা হচ্ছে বাম। তাহলে ডান ডায়াফ্রাম, তাহলে আমাদের বুকে হলো আমাদের বুকের ডান দিকে, বুকের ডান দিকে ঠিক নিচে, বুকের ঠিক ডান দিকের নিচে কি থাকে? যকৃৎ থাকে। বাট যকৃৎ কোথায় থাকে? ডিওড্রাম আছে না, আমরা কিছু করে বললাম না, ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওই যে ডিওডেনাম আছে, ওই ডিওডেনামের উপরে, ওই ডিওডেনামের কি উপরে, ওই ডিওডেনাম ও ডান বৃক্কের উপরে। বৃক্ক মানে আমাদের, আমরা কি বলি, আমাদের ঠিক নিচে দুই দিকে দুইটা কিডনি আছে না, ডান দিকে যে কিডনি আছে না, ডান পাশের যে কিডনি বা বৃক্ক, বৃক্ষর সাথে লাগানো থেকে ডিওডেনাম। তাহলে এই দুইটার উপরে পাকস্থলী ডান পাশে, আমাদের পাকস্থলী, এই যে আমরা দেখলাম না, চাই দেখো আমরা পাকস্থলী আসছিলাম না, যেরকম পাকস্থলী আঁকার পর এদিকে যকৃৎ ছিল না, এদিকে ছিল না, তো এটা কি ডান? ডান হইলো না? এই দেখো আমাকে, আমার ডান, এটা ডান না, তাহলে এই পাশে আমার পাকস্থলী, তাহলে পাকস্থলীর ঠিক নিচে ছিল না, পাকস্থলী ঠিক উপরে ছিল না আমাদের, মানে পাকস্থলীর নিচে, হ্যাঁ নিচে ছিল। নিচে হচ্ছে আমাদের এই যকৃৎ, আর বাম পাশে ছিল অগ্নাশয়, মনে আছে? বাম পাশে অগ্নাশয়, ডান পাশে যকৃৎ। এই যে নিচে আমরা পাকস্থলীর ডান পাশে অবস্থিত। তাহলে কি এরপর তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে দিলাম। আমরা কি বললাম? স্যার, এই যকৃৎটা হচ্ছে উদর গহ্বরের উপরিভাগে, মানে আমাদের পেটের একটু উপরে ডান ডায়াফ্রামের ঠিক নিচে আমাদের একটা পর্দা আছে, পর্দার ডান দিকে ডিওডেনাম এবং ডান বৃক্ক, মানে বৃক্ক দুইটা, ডান দিকের বৃক্কের
উপরের দিকে এবং পাকস্থলী ডান পাশে আমাদের যকৃতটা অবস্থিত। এটা আমরা একটু পর যখন ফিগার আউট করব, আমরা যখন চিত্রকে দেখাবো আর সহজ হয়ে যাবে। এখন একটু ধৈর্য ধরো। এখন কথা স্যার, এই যে আমাদের এই যকৃৎ, এটা ওজন কতটুকু স্যার? কতটুকু ওজন হয়? এই যে প্রাপ্তবয়স্ক পুরুষ পুরুষ মানুষদের একটু বড় হয়, ঠিক আছে, নারীদের একটু কম হয়, সেটা কম হয়। এবার এই যে পুরুষ মানুষদের হচ্ছে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হতে পারে। আবার অন্যান্য কোনো বইয়ে দেওয়া আছে 1400 গ্রাম থেকে 2800 গ্রাম, 1.4 থেকে 2.8 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা যে কোনো একটা অপশন থাকলে দিয়ে দিও, তবে এটা হচ্ছে বেশি গ্রহণ, 1.5 থেকে 2000 কেজি। আর নারীদের 1200 গ্রাম থেকে 1400 গ্রাম, মানে 1.2 থেকে 1.4 কেজি। তাহলে নারীদের যকৃৎটা খুবই ছোট থাকে, প্রায় 1200 থেকে 1400 গ্রাম, অথবা 1.2 থেকে 1.4 কেজি। আর বাচ্চাদের বা শিশুদের থাকে 150 গ্রাম, মাত্র 150, খুবই ছোট ছোট, খুবই ছোট একটা যকৃৎ থাকে। আর এই যে আমরা যে যকৃৎ করবো, মনে আছে? আচ্ছা, একটু কমেন্টে জানাতো বৃক্কের আবরণের নাম কি? কিডনি বা বৃক্কের আবরণের নাম কি? জানাও তো, অনেক কমেন্টে জানাবা। আর আমরা করি না হার্ট বা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? এটাও জানাবা। সাথে এটা জানাবা ফুসফুসের আবরণের নাম কি? ঠিক আছে। আরেকটা জানাবা মস্তিষ্কের আবরণের নাম কি? সবগুলা কিন্তু আমি আপনাদেরকে এসএসসি লেভেলে পড়াইছিলাম, তাই না? আচ্ছা, এখন কত হচ্ছে, তাহলে এই যকৃতের আবরণের নাম কি? যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। কি স্যার? গ্লিসনস ক্যাপসুল, যকৃতের আবরণের নাম গ্লিসনস ক্যাপসুল। ওকে, ঠিক আছে। এবার আসো, কি এই বৃক্কের আবরণের নাম জানো? বৃক্কের আবরণের নাম হচ্ছে কি? ক্যাপসুল, বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। তারপর বলেছিলাম হার্ট বা হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়া। তারপর বলেছিলাম আপনাদের ফুসফুস, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরা বা প্লুরা বা প্লিউরা। আর মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ছিল মোটামুটি যকৃতের বাহ্যিক কথাবার্তা। এখন আসো আমরা যকৃতের ফিগার আউট করে ভালো করে দেখবো। আরেকটা বিষয় মনে রাখবা, আরেকটা বিষয় মনে রাখবা, এই যে রেঞ্জগুলা, এই রেঞ্জগুলা থেকে সবচেয়ে উত্তম হচ্ছে, মানে এই রেঞ্জগুলো থেকে সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের দেহের যে ওজন আছে না, দেহের দেহের ওজনের 2 থেকে 5% হচ্ছে আমাদের ওই যকৃৎ। এটা একটু বিজ্ঞানী বলছে, এটা খুবই সুন্দর কথা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কথা, যে দেহের ওজনের 2 থেকে 5%-এর ওজন হচ্ছে আমাদের যকৃৎ। যেমন কেউ যদি বলে আমি 100 কেজি, তাহলে ধরে নিতে হবে তার যকৃৎ হচ্ছে হয় 2 কেজি থেকে 5 কেজির মধ্যে। সে যদি 100 কেজি হয়, তাহলে তার ওজন কত হবে? তার যকৃতের ওজন হবে 2 কেজি থেকে 5 কেজির মধ্যে, পার্সেন্টেজ তো, তাই না? 2 থেকে 5%। কেউ যদি বলে আমার ওজন 50 কেজি, তাহলে তার যকৃতের ওজন কত হতে পারে? 1 কেজি থেকে 2.5 কেজি, 1 কেজি থেকে 2.5 কেজি, তাই না? ঠিক অর্ধেক। এটা হচ্ছে সবটা উত্তম। তাহলে এটা পরীক্ষা আসে দেহের ওজনের 2 থেকে 5% যকৃতের ওজন। ওকে, আচ্ছা। আরেকটা কানেকশন করো, গত লেকচারে আমরা পাকস্থলী পড়াইছিলাম, তারা পাকস্থলীর মধ্যে আমরা একটা কথা মিসিং হয়েছে। আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পর যে খাবারটা পেটে গেল, পেটে যাওয়ার পর ওই খাবারটা পাকস্থলীতে কতক্ষণ অবস্থান করে? তাহলে মনে রাখবা 2 থেকে 6 ঘন্টা, 2 থেকে 6 ঘন্টা খাদ্য পাকস্থলীতে পাকস্থলীতে অবস্থান করে। পাকস্থলীতে অবস্থান করে। ওকে, তাহলে কি বুঝলাম? যে আমাদের খাদ্যগুলো পাকস্থলীতে 2 থেকে 6 ঘন্টা পাকস্থলীতে অবস্থান করে, একটু নোট করে রাখবা। ওকে, এবার আসলে আমরা এই পুরো যকৃতের স্ট্রাকচারটা দেখি। রেডি সবাই? আচ্ছা, মুছে দিলাম কিন্তু। চিত্রটা আমার সাথে দেখে ফেলবা। ওকে, আচ্ছা, ধরো এটা আমাদের পাকস্থলীর সাথে কিভাবে লাগানো থাকে? এই যে পাকস্থলীর সাথে এভাবে লাগানো ছিল না? এভাবে লাগানো ছিল, এরকম। ঠিক আছে, এরকম আসার পর এরকম আসার পর, ঠিক আছে।
আচ্ছা এটা পড়া হবে। এ হচ্ছে আমাদের যকৃৎ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যকৃৎ। দেখো তো, এই যে যকৃৎ, এটা হচ্ছে আমাদের এই পাকস্থলীর সাথে লাগানো একটা যকৃৎ, এটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে? এই যকৃৎ একটা দেখো মজার বিষয় হচ্ছে, এই যে আসছে সেই যকৃৎ না, এই পাশটা, এই একটা পাশ, এই একটা পাশ, তাই না? এটা হচ্ছে আমাদের বাম পাশ, এটা হচ্ছে আমাদের বাম পাশ, এটা হচ্ছে আমাদের ডান পাশ, ঠিক আছে? এছাড়া স্যার আরো দুইটা ছিল কোয়াড্রিক কোডেড, এটা আমরা যেহেতু 2D চিত্র আঁকছি সেজন্য ঠিক তার পেছনে আরো ছোট ছোট দুটো অংশ আছে যেটা আমরা 3D বা ইউটিউবে সার্চ করে দেখে নিও, যে ঘুরাই ঘুরাই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? যদি আমরা 2D আঁকছি, যে বাম পাশের পিছনে আছে কোয়াড্রেট, ডান পাশের পিছনে আছে কোঅর্ডিনেট, এটা আমরা এখানে দেখাতে পারছি, ঠিক আছে? এরপর আমরা বলছিলাম স্যার এখানে আরো একটু জিনিস এড থাকে, এখানে স্যার আরো একটা জিনিস এড থাকে, এরকম একটা পিত্তথলি থাকে, তাই না? একটা তলি থাকে যেটাকে আমরা বলছি কি স্যার, পিত্ত তলি, তাই না? আচ্ছা এটা গেল। আর কি কি থাকে স্যার? আর তেমন কিছু থাকে না। এবার আসো আমরা একটু করি। আচ্ছা, এই পাশটা হচ্ছে বাম, তাহলে এটা হচ্ছে বাম যকৃৎ, এটা হচ্ছে ডান যকৃৎ। আচ্ছা এবার আসো আর একটু, এই যে নালী, এই যে নালী, এটা কি নালী? বাম বাম দিকে ঢুকছে না যকৃতে, তাহলে এই যে এই নালীটা হচ্ছে বাম যকৃৎ নালী, কি স্যার? এটা হচ্ছে বাম যকৃৎ নালী, বুঝা গেছে? এই নালীটা বাম দিকে ঢুকছে, এটা হচ্ছে বাম যকৃৎ নালী। আর এটা কি ঢুকছে? ডান দিকে ঢুকছে না? এটা হচ্ছে ডান যকৃৎ নালী, কি? ডান যকৃৎ নালী। আচ্ছা এবার দেখো, এই দুইটা এখানে এসে মিলিত হয়েছে না এতটুকু পর্যন্ত, যেহেতু এটা এখানে এটা এখানে দুইটা একসাথে মিলছে না, এটা হচ্ছে অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন অভিন্ন যকৃৎ নালী। স্যার অভিন্ন মানে কি স্যার? আচ্ছা ভিন্ন মানে কি? ভিন্ন মানে আলাদা আলাদা, অভিন্ন মানে কি আলাদা না, লেখা কি দেখা যায়? আচ্ছা এই যে এটা এতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো, এই যে বাম এবং ডান দুইটা যদি একত্রে মিলছে না, এটা হচ্ছে অভিন্ন, মানে দুটো মিলে গেছে, ভিন্ন না, ভিন্ন নয়, অভিন্ন, একসাথে মিলে না, সেজন্য আমরা অভিন্ন যকৃৎ নালী। ওকে, এখানে আসার পর দেখো আবার এই যে এদিক দিয়ে একটা নালী ঢুকছে, আর এই যে সুন্দর একটা তলি পাওয়া গেছে, তাই না? এই তলিটার নাম কি স্যার? এই তলিটার নাম হচ্ছে পিত্ততলি, কি স্যার? পিত্ততলি। এই পিত্ততলি থেকে আমরা কি পেয়ে থাকি স্যার? পিত্তরস, কি পাই স্যার? পিত্তরস। আচ্ছা পিত্তরস পাই। এই যে তলি আছে পিত্ততলি, এই পিত্ততলির সাথে যে এই যে একটা নালী আছে, এই নালীটার নাম কি জানো? এই নালীটার নাম হচ্ছে স্যার, মনে রাখবা, সিস্টিক নালী। কি মনে রাখবা? সিস্টিক নালী, হচ্ছে সিস্টিক নালী, সিস্টিক নালী। এবার আসো, এই যে এটা থেকে আবার এই যে একটা সুন্দর নালী গেল না, এই নালীটার নাম হচ্ছে পিত্ততলি নালী, ঠিক আছে? এটা নাম আমরা মনে রাখবো অভিন্ন পিত্ত নালী, অভিন্ন পিত্ত নালী। এই পিত্ত নালীটা এটা আলাদা হয়ে গেছে না, তাহলে এটার নাম মনে রাখবো অভিন্ন অভিন্ন পিত্ত নালী, পিত্ত নালী, অভিন্ন পিত্ত নালী। এতটুকু বুঝা গেছে? আচ্ছা দেখো তো বুঝা যায় কিনা, অভিন্ন পিত্ত নালী। আচ্ছা পিত্ত। এবার আসো আমরা এই যে পিত্তরস আছে না, এই পিত্তরসটা স্যার দেখতে কেমন? এই পিত্তরসটা স্যার দেখতে কেমন? এটা হচ্ছে দেখতে হচ্ছে হলদে হলদে সবুজ বর্ণের, হলদে সবুজ বর্ণের। স্যার এই পিত্তরসটার স্বাদ কেমন? এর স্বাদটা হচ্ছে স্যার তিক্ত, মানে তিক্ত ক্ষারীয়, তিক্ত সামান্য ক্ষারীয়, তিক্ত ক্ষারীয় তরল, ক্ষারীয় তরল, তিক্ত ক্ষারীয় তরল। স্যার এই যে পিত্ত রসটা স্যার, এটা স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা যেটা বলতেছি, এটা স্যার কি রকমের স্যার? পানির মতো, মানে তরল তরল কি রকম? হচ্ছে আটালো, কি স্যার? হচ্ছে আটালো। আর কি স্যার? এতটুকু মনে রাখো, তিক্ত সবুজ বর্ণের, স্বাদ তিক্ত ক্ষারীয় আটালো। এছাড়া আরেকটা মনে রাখবা, এই যে এটা ফুলে একটা বাটার বনের মতো দেখতে স্যার, বাটার বনের মতো না? কি এটা বাটার বনের মতো না? এই যে এটার নাম হচ্ছে এমফুলা, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে বেটার, বেটার অফ এমফুলা।
এমফুলা, বেটার অফ এমফুলা। এটা বিজ্ঞানী এমফুলা আবিষ্কার করছে, বিজ্ঞানী এমফুলা আবিষ্কার করে নাম দিচ্ছে বেটার অফ এমফুলা। অ্যাকচুয়াল নাম হচ্ছে বেটার, সে লিখছে বেটার অফ এমফুলা। তাহলে বিজ্ঞানী এমফুলা আবিষ্কার করছে বেটার অফ এমফুলা। আমার পেটের ভিতরে এটা কি বেটার অফ এমফুলা না স্যার? আমার পেটের ভিতর যেহেতু এটা হচ্ছে বেটার অফ জীবান, আপনাদের পেটের ভিতর বেটার অফ করিম, বেটার অফ সলিম, বেটার অফ ফাতিমা, বেটার অফ অনামিকা, তাই তো? এগুলাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে বেটার অফ এমফুলা। এটা হচ্ছে বিজ্ঞানী এমপুলার সাথে বেটার অফ এমপুলা। চিন্তা করছো, ও আবিষ্কার করছে, আমার পেটের ভিতর ওর জিনিস নিয়ে আমি ঘুরাইতেছি, কি একটা অবস্থা, তাই না? আচ্ছা, এবার আসলাম এদিকে, আসলাম আমরা পিত্ততলি সম্পর্কে বলছিলাম। পিত্ততলিটা হচ্ছে পিত্ততলি, এটার ভিতর থেকে আমরা পাই পিত্তরস। এই পিত্তরসটা হচ্ছে দেখতে চান হলদে সবুজ বনে, তারপর যারা সাজ তিক্ত হাড়িয়ে তরল এবং তার তবে আটানো। স্যার আপনারা কি পিত্তরস দেখেছিলেন কখনো? আচ্ছা, মুরগ যদি কেটে থাকেন, মেয়েরা এটা খুব ভালো জানেন, যখন মুরগ কাটবেন দেখবেন মুরগ কাটার পর ছোট একটা সবুজ এরকম একটা জিনিস পাওয়া যায়, যেটা খুব সাবধানে আমাদের মায়েরা বোনেরা যারা রান্না বান্নার কাছে জড়িত তারা খুব সাবধানে এটা ধরে ফেলে দেয়, কারণ ওরা জানে যদি একটু বাস্ট করে তাহলে পুরো মাংসটা তিতা হয়ে যাবে, যতই ধুই আর যত যাই কিছু করি। এই যে তিতা অংশ, এটাকে বলে আমরা পিত্ততলির পিত্তরস। এমন কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে যে কিছু গান আছে না, ওরা যে কি খেয়ে গান লেখে আমি কিছু বুঝতে পারি না। গাঁজা খেয়ে গান লেখে নাকি ডেটোবার খেয়ে নাকি লাল পানি কি খেয়েছে গান লেখে বুঝতে পারি না। মানুষ বেদমছে পাগল, ওই শুনেই যাচ্ছে শুনে যাচ্ছে, ওই গান লিখতেছে কলদার ভেতর গাতি হিরাই কুমুতু আরে। আচ্ছা শুনো, এই যে পুরো ফিগারটা, এই ফিগারটার নাম কি? নাম হচ্ছে স্যার যকৃৎ। কি স্যার? যকৃৎ, বাংলাদেশে বলি স্যার লিভার। আরো সুন্দর সহজ ভাষা বলে আমরা কি বলি? কলিজা। কি স্যার? কলিজা। না খায় না, কলিজা খায় না, এই যে কলিজা, যকৃৎ, লিভার বা কলিজা। সে যে গান গাইলো কলজার ভিতর গাতি রে কুমুতু আরে, সে কারে গান গেছে যে আমার প্রিয় মানুষটা আমি কলজার ভিতর গাতি রেখো। কলজার ভিতর কি আছে রে? পিত্ততলিতে পিত্ত, সে এতটাই তিতা, ওই তিতার ভিতর তার প্রিয় মানুষকে আনতে রাখছে। উফ, বেরিয়েছে। যে গান লিখছে সেও গাঞ্জা গিয়ে লিখছে, আর যে যারা গান শুনে তারা কিন্তু গাঞ্জা না খাইলে গাঞ্জা খাওয়ার উপক্রম অবস্থায় সে গান শুনতেছে। শুধু তাই নয়, বাংলাদেশে আরো অসংখ্য গান আছে যেগুলো কোনো মিনিং ছিল না। যেমন আমরা জানি আহ নিঃশ্বাস আর প্রশ্বাস, কি আছে স্যার? নিঃশ্বাস আর স্যার প্রশ্বাস। প্রশ্বাস, নিঃশ্বাস মানে চারা, নিঃশ্বাস মানে ছেড়ে দেওয়া, প্রশ্বাস মানে নেওয়া, তাই না? নিঃশ্বাস মানে ছেড়ে দেওয়া। বাংলাদেশে গান আছে না, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, তাই না? নিঃশ্বাস আমার তুমি জানো দুনিয়া, নিঃশ্বাস আমার তুমি মানে নিঃশ্বাস মানে ছেড়ে দেওয়া। নিঃশ্বাস আমার মানে ছেড়ে দিলাম আমি, জানে দুনিয়া মানে তোমাকে আমি ছেড়ে দিলাম, এটা আমার দুনিয়া জানে। সে তার প্রিয় তোমাকে বলতেছে নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া। চিন্তা করছো কি লেভেলের গাঞ্জা কুড়িলে এসব গান লিখতে পারে। যাক আমরা এদিকে না যাই, তো আমরা যেখানে ছিলাম এই পিত্ততলিটা থেকে আমরা পিত্তরস পাই, যেটা হচ্ছে তিক্ত এবং ক্ষারীয় তরল, না খুবই তিক্ত এবং তিতা। এবার আসি আমরা এই মোট যকৃৎটা অনেকক্ষণ ধরে এলোমেলো অবস্থায় বললাম, এবার একটু ক্লিয়ারলি এই এদিকে আহ, এদিকে 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 দেখো। যকৃৎ, এটা হচ্ছে সর্বপ্রথম কথা, এটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। কারণ যকৃৎ থেকে আমরা অনেক রকমের ইয়ে পেয়েছি। আর যকৃৎকে আমরা বলছিলাম এটা অর্গানিক ল্যাবরেটরি বা জৈব গবেষণাগার বা রসায়ন গবেষণাগার। এছাড়া আমরা বলছিলাম যে মিশ্র গ্রন্থি বেশ করে ছিল, যেমন ডিম্বাশয়, শুক্রাশয়, অগ্নাশয় এবং যকৃৎ। তাহলে আমরা বললাম এই যকৃতের অবস্থান বলছিলাম, তাই না? সুন্দর করে একটা অবস্থান বলছিলাম। এরপর আমরা বললাম যকৃতের ওজন, কার কত ওজন এটা একটু দেখে নিবা, এবং যকৃতের একটা আবরণের নাম বলছিলাম। আবরণের নামটা কিছু গ্লিসন ক্যাপসুল, না গ্লিসনাস ক্যাপসুল। এবং আমরা বললাম এই যকৃতের মধ্যে মেইনলি চারটা পার্ট থাকে, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, হচ্ছে কোয়ার্টেট, এটা হচ্ছে কোয়ার্টেট। এই চারটার মধ্যে ডান খণ্ডটা হচ্ছে আমার সবচেয়ে বড়। এবং আমরা এটা বললাম এই যে যকৃতের কাছে যকৃতটা পুরোটা আমরা একটু দেখি, তাহলে এই যে পাকস্থলীর সাথে লাগানো একটা যকৃত, শুরুতে থাকে বেটার অফ এম্পুলা, এটা হচ্ছে বেটার অফ এম্পুলা, তাহলে এই যে বেটার অফ এম্পুলা বিজ্ঞানী এম্পুলা আবিষ্কার করছে। তারপর আমরা যে তারপর আমরা এখানে চলে আসি, এই যে যকৃতের মধ্যে এই অংশটা হচ্ছে ডান যকৃত, এই অংশটা হচ্ছে বাম যকৃত। এটা হচ্ছে বাম যকৃতের ডান যকৃত। বাম যকৃতে যে নালীটা ঢুকলো, বাম যকৃতে যে নালীটা ঢুকলো সেটা হচ্ছে বাম যকৃত নালী, বাম যকৃত নালী। দেখো এখানে নতুন করে কিছু নয়, যা আছে তাই লিখছি। বাম যকৃতে যে নালীটা ঢুকছে সেটাকে আমরা বলি বাম যকৃত নালী, আর ডান যকৃতে যে নালীটা সেটাকে আমরা বলি ডান যকৃত নালী। এবং বাম এবং ডান মানে বাম যকৃত নালী এবং ডান যকৃত নালী দুইটা যখন একত্রে মিলছে তাহলে সেটা মিলে গেল, তাহলে ডান বাম মিলিত যকৃত নালী, সেটাকে আমরা এক কথায় লিখছি অভিন্ন যকৃত নালী। অভিন্ন যকৃত নালী মানে এটা আলাদা না, অভিন্ন যকৃত নালী।
অপিত্ত জলপিত্তের পর দেখো আর সুন্দর করে ছোট একটা নালী বের হয়েছে, যে নালীর মাধ্যমে পিত্তথলিটা যুক্ত। এই তলিটার নাম হচ্ছে পিত্তথলি। যেটা কোন নালীতে যুক্ত স্যার? এই নালীটার নাম হচ্ছে সিস্টিক নালী। তাহলে পিত্তথলি যদি প্রশ্ন থাকে পিত্তথলি কোন নালীর মাধ্যমে যকৃতের সাথে সংযুক্ত থাকে, তাহলে সিস্টিক নালী। ঠিক আছে স্যার, সিস্টিক নালী। এই সিস্টিক নালী এবং ওই যে অভিন্ন যকৃত নালী দুটো আবার একত্র হয়ে গেছে না, সেজন্য আমরা এটা বলি অভিন্ন পিত্তনালী। এই দুইটা এটা একত্র হয়ে গেছে না, এটা বলি আমরা অভিন্ন পিত্তনালী। এবার আসে আমরা বলছিলাম সর্বশেষ এই যে ফুলা যে বাটার মতো যে অংশ, এই বাটারটার নাম হচ্ছে ব্যাটার অফ এম্পুলা, কারণ বিজ্ঞানী এম্পুলা আবিষ্কার করেন। আর এই পিত্তথলির মধ্যে আমরা বলছিলাম পিত্ত রস খরিত। এই পিত্ত রসটা দেখতে কিরকম স্যার? হলদে সবুজ বর্ণের, হলদে গাঢ় সবুজ বর্ণের, হলদে, আবার কোন বইয়ে লেখা আছে হলদে গাঢ় সবুজ বর্ণের। এবং সেটা স্বাদ হচ্ছে তার তিক্ত, মানে খুবই তিতা, এবং তার যে ক্ষারীয় তরল, ক্ষারীয় তরল খুবই তিতা এবং ক্ষারীয় তরল হালকা হালকা ঝাঁঝালো, এবং সেটা হচ্ছে খুবই আঠালো, এবং সেটা হচ্ছে খুবই আঠালো। আর এই পুরো ফিগারটা হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার বা কলিজা। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? আমার একটু কমেন্টে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে আপনাদের আশা করি এই ক্লাসে কোনো সমস্যা না আছে। কি কি পড়লাম আমরা? পর্যন্ত পড়লাম আর যকৃৎ পড়লাম। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই অগ্নাশয়, তারপর গ্যাস্ট্রিক জুস, আন্তরিকতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করবো, আমরা ধারাবাহিকভাবে আগাবো। আর আজকের এই ক্লাস এখানেই শেষ। সোনার বাংলাদেশ, মামলা ডিসমিস, আসামি খালাস, যা আছে কপালে। দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা একটু নিজের মতো করে পড়াশোনা করেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন, পড়াশোনাকে একটু মায়া করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।